আশালতা ড্রয়িং রুমে ফোন কানে ধরে বসে আছে। তার সামনে বাসার সবাই উৎসুক হয়ে বসে আছে। সবার এত উত্তেজনার কারণ হচ্ছে আশালতা এখন কথা বলছে পাত্র স্মরণের মায়ের সাথে। তারা যাওয়ার আগে বলে গিয়েছেন বাসায় গিয়ে ফোনে মতামত জানাবে। আয়রা নানির কাছে বড় হয়েছে, তাই নানি ওর বড় গার্জিয়ান। বিয়ের সম্বন্ধও তিনি এনেছেন। এখন রাত ৯টা বাজে, তারা ফোন দিয়েছে, তার মানে এখন তাদের মেয়েকে পছন্দ হয়েছে নাকি সেটা জানাবে। আশালতা বললেন, তা আপনারা ভালোভাবে পৌঁছেছেন তো? স্মরণের মা বললেন, জি আমরা ভালোভাবেই পৌঁছেছি। তা যেটা বলার জন্য ফোন দিয়েছিলাম, আপনাদের বাসায় যে আরও একটা মেয়েকে দেখলাম, তার নাম কি? আশালতা পূর্ণতার দিকে চেয়ে বললেন, জি পূর্ণতা, কেন কিছু হয়েছে? না না, কিছু হয়নি। উনি সম্পর্কে আপনাদের কি হয়? আশালতার মুখের আগায় চলে আসলো আমার ছেলের বউ। কিন্তু সঙ্গে সঙ্গে দিদান আর শশীকে ড্রয়িং রুম পেরিয়ে আসতে দেখলো। আপদ বিদায় হয়েছিল, বাসার সবাই খুশি হয়েছিল। আবার ছেলে ওই মেয়ের হাত ধরে বাসায় ঢুকছে দেখে তার চোখ মুখ কাঠিন্য হয়ে গেল। পূর্ণতা পাশে দাঁড়ানো ছিল, শাশুড়ির কথা মনোযোগ দিয়ে শুনছিল। ওর নাম বলতে ও হকচকিয়ে যায়। কিন্তু মায়ের গম্ভীর নজরের সামনে তাকানো দেখে তার দৃষ্টি বরাবর সামনে তাকাতেই দেখে দিদান শশীর হাত ধরে বাসার ভেতরে ঢুকছে। ও আমার বোনের মেয়ে, আমাদের বাসায় বেড়াতে এসেছে। ও আচ্ছা, শরণ তো আপনার নাতনিকে পছন্দ না করে পছন্দ করেছে আপনার বোনের মেয়ে পূর্ণতাকে। তার নাকি ওই মেয়েকে লাগবে, সে বাসায় এসে খুব ঝামেলা করছে। আমরা এত করে বুঝালাম, দেখতে গিয়েছি একজনকে আর পছন্দ করে আসলি আরেকজনকে। এটা বলাটা খুবই লজ্জাজনক। তারা অপমানিত বোধ করতে পারে, কিন্তু কোনোভাবেই শোনাতে পারছি না। জোর করে আমাকে দিয়ে ফোনটা করালো। কথাটা বলতেও আমি খুব ইতস্তত বোধ করছি, কিন্তু ছেলে জেদের কাছে হার মানতে হলো। তিনি থেমে আবার বললেন, যদি পূর্ণতার বাসার ঠিকানাটা দিতেন খুব উপকার হতো। আপনার সাথে পরে কথা বলছি বলেই আশালতা ফোনটা কেটে দিলেন। পূর্ণতা বলল, মা ওনারা কি বলল? আশালতা বললেন, মেয়ে ওনাদের পছন্দ হয়নি। সমস্যা নাই, আমার নাতনির জন্য আরো বড় ঘর থেকে সম্বন্ধ আসবে। কি বলিস? পূর্ণতা রাগী কণ্ঠে বলল, দূর, অযথায় এত কষ্ট করে রান্না করে খাওয়ালাম, সব বৃথা গেল। পূর্ণতা রাগে গজগজ করে চলে গেল। আয়রা মন খারাপ করবে তাই ওকে এটা ওটা বলে ওর মন ভালো করতে লাগলো। শশীকে নিয়ে দিদান রুমে এসেছে। শশী নিজেই বাসায় ঠাঁই পায়নি। এক রাত হোটেলে কাটিয়ে নিজের জেদ ভঙ্গ করে দিদানকে নিয়ে কাজী অফিসে গিয়েছিল। বাসায় সবাইকে ফেলে 5 বছর আগেই দিদানের সাথে দেশের বাইরে চলে যায়। তখন সবাই অমত করেছিল, তাই এখন যখন বাসায় গেছে কেউ ওকে বাসায় ঢুকতে দেয়নি। আজকে দুজনেই বিয়ে করে এসেছে। এদিকে আশালতা আজকে প্রচুর ক্ষেপে আছে। আগামীকাল পূর্ণতাকে ফেরত পাঠাবেন, অনেক হয়েছে আর না। এখানে সার্কাস বানিয়ে মেয়েটার জীবন আর নষ্ট করতে চায় না। ডিনার আগেই শেষ হয়ে গেছে। ফোন কলে ঘন্টাখানেক পার হয়ে গেল, সোয়া 10টা বেজে গেছে। সবাই শুতে চলে যাবে, এই সময় আশালতা সবাইকে ডাকলো জরুরি কথা বলবে বলে। জরুরি কথা শুনতে সবাই উপস্থিত হলেও দিদান আর শশীর খবর নেই। তারা আজকে বিয়ে করে এসেছে, নিজেদের বাসর নিয়ে মেতে আছে। আয়রাকে পাঠালো আশালতা দিদান আর শশীকে ডাকতে। শশী বিরক্ত হয়ে বলল, তোমাদের বাসায় গিয়ে একটু শান্তিতেও থাকা যাবে না? তোমাকে বিয়ে করা আমার ভুল হয়েছে। এতদিন বিয়ে করিনি, ভালোই ছিল। এখন বিয়ে করে ফেঁসে গেলাম মনে হচ্ছে। দিদান আর শশী আসতেই আশালতা দিদানের দিকে চেয়ে বললেন, বিয়ে কবে করেছিস আমি কিছুই জানতে চাই না। তোর বউ তুই পছন্দ করেছিস, তুই সংসার করবি, তোর ব্যাপার। সেখানে রাগারাগি করার কোনো ইচ্ছে নেই আমার। আমি পছন্দ করে তোকে পূর্ণতার সাথে বিয়ে দিয়েছিলাম। বিয়েটা দিয়ে মেয়েটার জীবনটা নষ্ট করেছি। মেয়েটাকে ধরে বেঁধে আটকে রেখেছিলাম। বিশ্বাস ছিল আমার ছেলে আমার কাজের মান রাখবে, সেই বিশ্বাস আমার ভেঙে গেছে। তোর বাবা 10 বছর আগেই নিজের দায়িত্ব কর্তব্য আমার ঘাড়ে চাপিয়ে পরপারে চলে গেছে। আমিও যদি সেই দিনই চলে যেতে পারতাম তাহলে এই দিন দেখতে হতো না। তোদের নিজের রক্ত পানি করে বড় করেছি, মানুষ করেছি, কিন্তু তোকে আমি মানুষ বানাতে পারিনি। আশালতা পূর্ণতার হাত ধরে বললেন, পারলে এই অপরাধী মাকে ক্ষমা করিস। আমি তোর চোখে সত্যি খুব অপরাধী। তোর জীবনটাকে শেষ করে দিলাম। শশী ফ্যাল করে তাকিয়ে ওর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না, কিন্তু ঘটনাটা যে খুব জটিল সেটা স্পষ্ট বুঝতে পারছে। ও কটমট করে চোখ তুলে তাকালো দিদানের দিকে। দিদান মাথা নিচু করে আছে। আসল ঘটনাটা কিছুক্ষণ বাদেই পরিষ্কার হয়ে গেল শশীর কাছে। ও পাথর হয়ে বসে আছে। আশালতা কথা শেষ করে পূর্ণতাকে নিয়ে চলে গেছে। সবাই তারপর চলে গেছে, বসে আছে শুধু দিদান আর শশী। দিদান শশীর হাত ধরে বলল, রাগ করছো কেন? মায়ের জন্য বিয়েটা করতে হয়েছিল, কিন্তু ওকে কখনোই আমি ওয়াইফ বলে মানিনি। আমি শুধু তোমাকে ভালোবাসি। শশী ঠাস করে চড় মেরে বসলো দিদানকে, তারপর উঠে রাগে গজগজ করে রুমে গিয়ে দরজা আটকে দিল। দিদান দরজার সামনে দাঁড়িয়ে আছে, রাগে ওর হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। দরজায় ধাক্কা দিতে গিয়ে ও রেগে বাসার বাইরে চলে গেল। আশালতা পূর্ণতার দিকে চেয়ে বললেন,
পাত্র তোর বিয়ের প্রস্তাব দিয়েছে। চমকে উঠল পূর্ণতা। বিস্মিত চোখে তাকালো আশালতার দিকে। আশালতা বললেন, তোর বাবা মাকে আমি কিভাবে মুখ দেখাবো রে, জানি না। পূর্ণতা চিন্তায় পড়ে গেল। তার মানে এই জন্যই ছেলেটা ওকে বিবাহিত নাকি অবিবাহিত জিজ্ঞেস করেছিল। ও সন্দেহ করেছিল, কিন্তু তাই বলে ওকে পছন্দ করে ফেলবে এটাও কল্পনাও করেনি। নিজের বোকামতে নিজেই স্তব্ধ, সাথে রাগে ওর চোখ মুখ শক্ত হয়ে গেল। ছেলেকে হাতের কাছে পেলে যে কি করতো নিজেও জানে না। আশালতা পূর্ণতাকে ধাক্কা দিয়ে বললেন, কি হলো, কোন রাজ্য হারিয়ে গেলি? আমার খুব ঘুম পাচ্ছে মা, ঘুমাই। চুপচাপ শুয়ে পড়ল পূর্ণতা। গতকাল রাতে ঘুমাতে পারিনি, এজন্য আজকে শুতে শুতেই ঘুমিয়ে গেল। আশালতা জেগে রইল, তার ঘুম আসছে না। আরো 7 দিন থাকলো পূর্ণতা। এই 7 দিন শশী আর দিদানের কম কাহিনী দেখেনি বাসার সবাই। কিন্তু পূর্ণতাকে বাসা থেকে বের না করে ওদের দুজনকে বাড়ি থেকে বের করবে না, তাই সবটাই নীরবে সহ্য করেছে আশালতা। 7 দিনে সব কাগজ রেডি হয়ে গেল। তারপর দিদান আর পূর্ণতার ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হতেই শশীর মাথা ঠান্ডা হলো। পূর্ণতা সোফায় বসে কাগজটা সাইন করে দিয়ে দিদানের দিকে তাকিয়ে কাবিনের টাকা চাইলো। বাসার কেউ কল্পনাও করেনি যে পূর্ণতা কাবিনের টাকা চাইবে। আশালতা বাদে সবাই চমকে উঠেছে, কিন্তু পূর্ণতা সবাইকে চরম সীমায় পৌঁছে দিয়ে টাকা দাবি করে বসলো। দিদান ঘামছে, 10 লাখ টাকাও এখন কোথা থেকে দেবে। পূর্ণতা বলল, এত টাকা ইনকাম করে বিদেশ থেকে এসেছেন, সামান্য 10 লাখ টাকা দিতে পারছেন না? ডিভোর্স দিয়ে দিলেন, আরও একটা বউ বাসায় নিয়ে আসলেন, অথচ 10 লাখ টাকা বের করতে পারছেন না। টাকা না দিলে আমি কিন্তু মামলা করব আপনার নামে। আয়রার মা পূর্ণতার দিকে চেয়ে বললেন, তুমি টাকা দাবি করেছো? তোমাকে কত ভালো ভেবেছিলাম, আর এখন টাকার জন্য বলছো মামলা করবে? পূর্ণতা বলল, আপনার হাজবেন্ড এখন আপনাকে ডিভোর্স দিয়ে দিলে আপনি কি টাকা চাইবেন না? আপনি হয়তোবা অনেক ভালো, টাকার দাবি করবেন না, কিন্তু আমি তো অত ভালো না আপু। আমাকে এত ভালো ভেবে লাভ নাই। আমরা যাদেরকে ভালো ভাবি, বিশ্বাস করি, তারা আসলে কি আমাদের বিশ্বাসের যোগ্য হয়ে থাকে? আপনার ভাইকেও তো আপনার মা অনেক বিশ্বাস করেছিল। সে কি তার বিশ্বাস রেখেছে? কারো প্রতি অন্ধবিশ্বাস রাখবেন না। আমার টাকা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। না হলেও আমি চলে যাব ঠিকই, কিন্তু মামলা কিন্তু দিয়ে যাব। আপনার ভাইকে জেলের ভাত আমি খাইয়ে ছাড়বো। নিদানের কাছে সর্বোচ্চ 3 লাখ টাকা ছিল। ও সেই টাকাটা দিয়ে বলল, বাকি টাকা 1 মাসের মধ্যে পাঠিয়ে দেবে। কিন্তু শশী সেই টাকা দেওয়া নিয়ে বাসায় চিল্লাচিল্লি শুরু করে দিল। কিন্তু তাও পূর্ণতা নড়ছে না। এই জন্য শশীর যা গহনা ছিল সে সব এনে পূর্ণতাকে দিল। সব মিলে 10 লাখ টাকা হবে না, কিন্তু পূর্ণতা বলল বাকি টাকা যেন পাঠিয়ে দেয়। দিদান এতদিন পূর্ণতার নির্লিপ্ত ভাব দেখে ভেবেছিল বোকাশোকা মেয়েটা, কিন্তু এতটা চতুরও বুঝতে পারিনি ও এভাবে ফাঁসিয়ে দিল। রাজশাহী থেকে ট্রেনে করে ঢাকা পৌঁছবে পূর্ণতা। সকালে ট্রেন না ধরতে পেরে বিকালে ট্রেনে উঠেছে পূর্ণতা। বাবা মা ইচ্ছে করে ওকে এত দূরে বিয়ে দিয়েছিল। আচ্ছা, এখন ও যে ডিভোর্স নিয়ে ফিরে যাচ্ছে, এখন কি হবে? ওকে ঢাকার বাইরে পাঠানোর জন্য এত কষ্ট করে এত দূরে জোর জবরদস্তি করে বিয়ে দিয়ে পাঠানো হয়েছিল। ওর খবর যেন কেউ না পায়, এজন্য নিজেরাও কখনো এই 5টা বছরে ওর সাথে দেখা সাক্ষাৎ করেনি, না কখনো ফোন দিয়ে ভালো মন্দ খোঁজ নিয়েছে। পূর্ণতা তো তাদের একটা মাত্র সন্তান, ওর সাথে তারা এটা কিভাবে করলো? কেমন করে মেয়ের খোঁজ খবর না নিয়ে তারা থাকতে পারলো? পূর্ণতার ভেতরে থেকে তাচ্ছিল্যের হাসি বেরিয়ে আসলো। ও জানালার কাছে বসেছে, ট্রেন এখনো ছাড়েনি। ও স্টেশনের ব্যস্ত মানুষের দিকে তাকিয়ে আছে। 5 বছর আগে লাল শাড়ি পরিয়ে বাবা মা এখানে পাঠিয়ে দিয়েছিল বিয়ের তকমাটা লাগিয়ে। আজ ঠিক 5 বছর পরও সালোয়ার কামিজ করে ডিভোর্সি হয়ে ফিরে যাচ্ছে। বাহ, কি সুন্দর একটা জার্নি! ওকে যখন এই অবস্থায় তারা দেখবে, একটুও কি অনুতপ্ত হবে নাকি অহংকার নিয়েই থাকবে? ট্রেন চলতে শুরু করলো। কেউ যেন বাতাসের শীতল হাওয়ার সাথে মিশে মিহি কণ্ঠে পূর্ণতার কানে কানে বলে উঠল, আমায় ছেড়ে তুমি কোথাও ঠাঁই পাবে না পূর্ণতা। যেখানেই যাও ফিরে তোমায় আমার কাছেই আসতে হবে। তোমার ঠিকানা অনেক আগেই আমার কাছে লেখা হয়ে গেছে। কেঁপে উঠল পূর্ণতা। পরিচিত শহরে ফেরার সঙ্গে সঙ্গে পুরনো ক্ষত জেগে উঠতে শুরু হয়ে গেল। সব কিছু পুরনো, পুরনো জীবন, পুরনো পূর্ণতা, আর এই পূর্ণতার মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। অতীত নিয়ে ভাবতে লাগলো পূর্ণতা। প্রথম নিজের বাবার কথা ভাবলো। পূর্ণতার বাবা শাহিন আলম, যাকে পূর্ণতা জমের মতো ভয় পায়। বাবাকে দেখলে পূর্ণতার হার্টবিট বেড়ে যায়। বাবার সামনে দাঁড়িয়ে কখনো পূর্ণতা একের অধিক কথা বলতে পারে না। বাবাকে ভয় পাওয়ার কারণ আছে। ছোটবেলা থেকেই পূর্ণতা তার গম্ভীর বাবার সাথে পরিচিত। বাবার শাসনে বড় হয়েছে। ওকে আদর করে না তা নয়, প্রচণ্ড আদর করে, কিন্তু বাবার ওই যে মুখটা এতটাই গম্ভীর থাকে যে তিনি আদর করলেও ভীত হয়ে থাকে ওর মন। কিন্তু মায়ের ক্ষেত্রে পুরো উল্টো। নিজের আসল রূপ একমাত্র মায়ের সামনে প্রকাশ করতে পারে পূর্ণতা। মা যদি সারাদিন ওকে বকে, ধমকায়, মারে, তবুও পূর্ণতা ভয় পায় না, হাসে, মজা করে।
কিন্তু বাবার একটা ডাকেও একদম ভদ্র হয়ে যায়। বাবাকে বেশি পায়নি পূর্ণতা। ছোটবেলা থেকেই মায়ের সাথেই থেকেছে। বাবা ছিল আর্মিতে। যতটুকু সময় বাড়িতে কাটিয়েছে বাবার ওই গম্ভীর মুখের জন্য বাবার থেকে দূরে দূরেই থেকেছে। তখন পূর্ণতা ভাবতো, আচ্ছা পুলিশ আর্মিরা এরা কি শুধু রাখতে জানে, হাসতে জানে না? বাবা মাকে যতটা ভালোবাসে ততটাই আরেকজন মানুষকে ভালোবাসতো। পূর্ণতার জীবনে বসন্ত এসেছিল। পুরুষ মানুষ বলতে পূর্ণতা একজনকে ধ্যানে জ্ঞানে চিনতো, জানতো, বুঝতো এবং ভালোবাসতো। সে পূর্ণতার জীবনে আগমন করেছিল খুব অদ্ভুতভাবে। যে পূর্ণতার জীবনে নিয়ে এসেছিল বসন্তের হাওয়া। প্রেমের দোলা লেগেছিল পূর্ণতার ছোট্ট মনটায়। প্রেম করার বয়স হয়নি, কিন্তু ছোট পূর্ণতা সেই নাবালিকা বয়স থেকেই তার প্রতি আকর্ষিত হয়েছিল। বিড়বিড় করে নামটা পূর্ণতা আওড়ালো, প্রভাত। ওর বুকের ভেতরটা চিনচিন করে উঠল। ঠিক 5 বছর পর নামটাও মুখে আনলো। নামটা উচ্চারণ করতেই ওর নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো কষ্ট অনুভব হলো। ও হাঁপানি রোগীর মতো নিঃশ্বাস নিচ্ছে। ওর চোখের কোণায় জল চিকচিক করছে। আগে এই নামটা উচ্চারণ করলে যতটাই ভালো লাগা, ভালোবাসা মিশ্রিত এক মিষ্টি অনুভূতি হতো, কিন্তু আজ এই সময় এই নামটা উচ্চারণ করতে ওর এত কেন যন্ত্রণা হচ্ছে বুকের ভেতরটা? কেন ফেটে যাচ্ছে যন্ত্রণায়? ও শ্বাস নিতে পারছে না। পূর্ণতার পাশে একজন ছেলে বসেছিল, যে হঠাৎ পূর্ণতাকে এমন জোরে জোরে নিঃশ্বাস নিতে দেখে ভয় পেয়ে যায়। হে, আপনি ঠিক আছেন? আপনার কি শ্বাসকষ্ট আছে? পূর্ণতা অস্পষ্ট স্বরে পানি চাইল। ছেলেটা নিজের ব্যাগ থেকেই একটা পানির বোতল বের করে দিল। পানি নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে চোখ বন্ধ করে রইল। আস্তে আস্তে ওর কষ্টটা নিবারণ হলো। তারপর পাশে তাকিয়ে থ্যাংক ইউ বলে বোতলটা ফিরিয়ে দিল। বর্ষাকাল চলছে তখন, পূর্ণতার সব চাইতে পছন্দের মাস। ওর পছন্দের ফুল কদম। ও কদম ফুল দেখে ছোটবেলা থেকেই বড় হয়েছে। আর তখন থেকেই ফুলটা পছন্দের তালিকায় আছে। আর এখনো অবধি সেটাই বিরাজমান। ওদের বাসার সামনে একটা কদম ফুল গাছ আছে। গাছটা ছোট থেকে ওর সাথে আস্তে আস্তে বড় হয়েছে। এখন এত বড় হয়েছে যে হাত দিয়ে ফুল ছেঁড়া যায় না। পূর্ণতা গাছে উঠতে পারে, তাই বড় হলেও ওর কোনো সমস্যা নেই। নিজের প্রিয় ফুল নিজেই পারে। এই ফুল ছেঁড়ার ইচ্ছেটা হচ্ছে পূর্ণতা ফুল নিয়ে স্কুলে যাবে আর বান্ধবীদের দেবে। ফুলের লোভ দেখিয়ে বান্ধবীদের থেকে চকলেট খাবে। সেই জন্যই ও আজকে গাছে ওঠার জন্য এত লাফালাফি করছে। গতকালে সবাই বলে এসেছে ফুল নিয়ে আসবে সবার জন্য। আকাশটা মেঘলাটে হয়ে আছে। গাছে ওঠার পরে যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো বিপদ হবে। পূর্ণতা এখন কদম গাছের নিচে দাঁড়িয়ে ঘাড় পেছন দিকে ঝুঁকিয়ে দৃষ্টি গাছের ডালে থাকা হলুদ কদম ফুলের দিকে দিয়ে রেখেছে। দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ভাবলো, ধূর ছাই, উঠে যাই। বৃষ্টির আগেই নেমে যাব। এতক্ষণে নেমেই যেতে পারতাম, শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করছি। পূর্ণতা তরতর করে গাছের আগায় উঠে গেল। তারপর ডাল থেকে হলুদ কদম ফুলের ডাল ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছে। বান্ধবীদের জন্য একটা একটা করে আর নিজের জন্য একটা। সবগুলো ছেঁড়া হতেই ও কালো আকাশের দিকে তাকিয়ে বলল, এই যে মেঘ, আমাকে তো খুব ভয় দেখাচ্ছিলে, উঠতে পারবো না। এই যে উঠেছি, বৃষ্টি এখনো আসেনি, এবার আমি নেমে যাব, হি হি। বলেই পূর্ণতা নিচের ডালে পা দিয়ে নিচে নামছিল। তখনই ঝরঝর করে বৃষ্টি নামতে শুরু করে স্তব্ধ হয়ে পূর্ণতা গাছের আগায় বসে পড়ে। এটা কি হলো? শেষ মুহূর্তে বৃষ্টি আমাকে বিপদে ফেলে দিল। এখন আমি নামবো কিভাবে? এত জোরে বৃষ্টি নেমেছে যে 2 মিনিটে গাছ পিচ্ছিল হয়ে গেল। এবার পূর্ণতা গাছের ডাল ধরে রাখতে পারছে না। ওর হাত পিচ্ছিল হয়ে যাচ্ছে, পা পিচ্ছিল হয়ে যাচ্ছে। ও সাবধানে নিচের ডালে এসে বসে রইল। এখান থেকে পড়লে হাত পা ভাঙবে না, কিন্তু ব্যথা পাবে প্রচুর। কাদো কাদো মুখ করে আকাশের দিকে তাকিয়ে আছে পূর্ণতা। গাছের ডাল বেয়ে টপ টপ করে পানি পড়ে ওর শরীর ভিজিয়ে দিয়েছে। উপরের দিকে তাকিয়ে থাকা যাচ্ছে না। বৃষ্টির বেগ এতটাই, ভেতর থেকে মায়ের চিৎকার ভেসে আসছে। ওর নাম ধরে ডাকছে। যদি মা ওকে আজকে এখানে দেখে, ওর পিঠে বেতের বাড়ি পড়বে। সাহায্যের জন্য মাকেও এখানে ডাকা যাবে না। নামার পরে মার খেতে হবে। কাদো কাদো মুখ করে পূর্ণতা বসে আছে। কি করবে ভেবে পাচ্ছে না। তখনই ও দেখতে পায় ওর গাছের নিচে একটা ছেলে দাঁড়িয়ে আছে। হাবা গোবা টাইপের। ছেলেটার মুখে মোটা ফ্রেমের একটা চশমা, ঢিলাঢালা শার্ট আর একটা প্যান্ট, কাঁধে একটা ব্যাগ। ছেলেটা নিচ থেকে ওর ছেঁড়া কদমগুলো হাতে নিচ্ছে তুলে। এত বড় সাহস! কে এই ছেলেটা? কোথা থেকে আসলো? আমার এত কষ্টের কদম ফুল নিচ্ছে কেন? রাগে চেঁচিয়ে উঠল পূর্ণতা। এই এই, কে আপনি? আমার ফুল নিচ্ছেন কেন? তাড়াতাড়ি আমার ফুল রেখে দিন। আমি এত রিস্ক নিয়ে এত কষ্ট করে ফুলগুলো ছিঁড়লাম, আর উনি কোথা থেকে উড়ে এসে আমার ফুলগুলো নিয়ে নিচ্ছে? কত বড় সাহস! ছেলেটা ফুল হাতে নিয়ে পূর্ণতার কোথা থেকে কথা বলছে ওকে খুঁজছে আশেপাশে। পূর্ণতা রেগে বলল, আমি কি আপনার আশেপাশে ঘুরছি? আমি উপরে আছি, উপরে তাকান, আশেপাশে না খুঁজে, বুদ্ধু। ছেলেটা মাথা তুলে উপরে তাকাতেই পূর্ণতা দেখতে পায় একটা শ্যাম বর্ণের ছেলেকে। প্রভাত পূর্ণতার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুমি গাছের ডালে বসে কি করছো? এই বৃষ্টির মধ্যে পড়ে যাবে তো।
পূর্ণতা রাগে দাঁতে দাঁত চেপে বলল, আমার ফুল তাড়াতাড়ি ওখানে রাখুন। রাখুন বলছি, না হলে ভালো হবে না। এত উত্তেজিত হবেন না, পড়ে যাবে তো। আল্লাহ, তুমি ওখানে কিভাবে উঠলে? তোমার কি একটুও ভয় ডর নেই? পূর্ণতা খুব অহংকারী গলায় বলল, আমি কি আপনার মতো হাবাগোবা ভীতু টাইপের নাকি? আমি যথেষ্ট সাহসী, বুঝছেন? আমি এখান থেকে পড়ব না। অহংকার বেশিক্ষণ টিকলো না। পূর্ণতা বলতে বলতে হাতের বাঁধন আলগা করে দিয়েছিল, আর তাই নিজের ভারসাম্য রাখতে না পেরে পড়ে যায় সব পিচ্ছিল খেয়ে। পূর্ণতাকে পড়ে যেতে দেখে প্রভাত স্তব্ধ হয়ে যায়। কি করবে বুঝতে না পারে নিজের দুই হাত নায়কী স্টাইলে বাড়িয়ে দেয় পূর্ণতাকে ধরবার জন্য। কিন্তু এখানে তো পূর্ণতা আর প্রভাত নায়ক নায়িকা নয়, আর এটা না কোনো সিনেমা। এর জন্যই প্রভাত নায়কদের মতো পূর্ণতাকে ধরে ভারসাম্য রাখতে পারে না। অন্যদিকে পূর্ণতা ওর হাতের উপরেই পড়ে, কিন্তু দুজনেই মাটিতে বসে পড়ে। পূর্ণতার শরীরের ভার গিয়ে পড়ে প্রভাতের হাতে ও হাঁটুতে। প্রভাত খুবই ব্যথা পায়, ব্যথায় ও মুখোশটি নীল হয়ে ওঠে। গাছটা খুব বেশি উঁচু ছিল না, না হলে আজকে দুজনেরই হাড়গোড় ভেঙে যেত। কিন্তু মোটামুটি পরিমাণ ব্যথা পেয়েছে দুজনে। কোমর ধরে উঠে হাত পা ঝাড়তে লাগে। ফুলের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। পূর্ণতা এত কষ্ট করে ফুলগুলো পারলো, আর ওদের দুজনের চাপায় পড়ে ফুলগুলো নষ্ট হয়ে গেছে। পূর্ণতা আঙুল তুলে প্রভাতকে বলল, আপনি যদি ফুলগুলো না কুড়িয়ে নিতেন তাহলে আপনার হাতে ফুলগুলো থাকতো না, আর এভাবে আমাদের দুজনের চিপায় পড়ে নষ্টও হতো না। প্রভাত বলল, কেঁদো না আমার জন্য। কোনো মেয়ে কাঁদলে আমার খুব কষ্ট হয়। আমি তোমাকে ফুল আবার পেরে দেব। পূর্ণতা কপাল কুঁচকে বলল, মেয়ে কাঁদলে আপনার কষ্ট হয়? ছেলেরা কাঁদলে বুঝি মজা লাগে? প্রভাত ওর কথায় হেসে বলল, মেয়েদের মতো ছেলেরা কথায় কথায় কেঁদে ভাসায় না, মেয়েদের মতো ছেলেরা ছিচকা দুনে না। এই জন্য শুধু মেয়েদের উল্লেখ করে বললাম। প্রভাতের কথার মানে বুঝতে পেরে পূর্ণতার চোখ মুখ কঠিন হয়ে এলো। তার মানে আপনি বোঝালেন মেয়েরা কথায় কথায় কাঁদে? আপনি মেয়েদের ছিচকা দুনে বললেন? দেখো, যেটা সত্যি সেটা মানতে শেখো। আমি কি কিছু মিথ্যে বলেছি? রাগে পূর্ণতার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হবে। ও রাগে অগ্নিমূর্তি হয়ে তাকিয়ে আছে প্রভাতের দিকে। ছেলেটাকে যতটা হাবাগোবা ভেবেছিলাম ততটা না। প্রচণ্ড বেয়াদব একটা ছেলে, কিভাবে আমাকে অপমান করলো। ঠান্ডা মাথায় অপমান যাকে বলে। প্রভাত তখনও হাসি হাসি মুখ করে পূর্ণতার দিকে তাকিয়েছে। পূর্ণতা এই বেয়াদব ছেলের সাথে আর একটা কথাও বলতে চায় না, তাই রাগে গজগজ করে বড় বড় পা ফেলে বাসার দিকে হাঁটা ধরলো। পূর্ণতাকে মিটিমিটি হাসতে দেখে পাশে বসা ছেলেটা কপাল কুঁচকে তাকিয়ে আছে। মেয়েটা পাগল নাকি, ভাবছে ছেলেটা। এই হাসছে, এই কাঁদছে, মেয়েটার হাব ভাবও কিছুই বুঝতে পারছে না। ছেলেটার ফোনের রিংটোন জোরে জোরে বাজতে পূর্ণতার ধ্যান চূর্ণ হয়। ও সোজা হয়ে এক পলক ছেলেটার দিকে তাকিয়ে আবার জানালা দিয়ে বাইরে দৃষ্টি ফেলে। ছেলেটি ওকে ডেকে ওঠে, একটা কথা জিজ্ঞেস করব? পূর্ণতা জানালা থেকে দৃষ্টি সরিয়ে ছেলেটার দিকে তাকালো। তারপর গম্ভীর মুখ করে দৃষ্টি সরিয়ে দিল। ছেলেটি জবাব না পেয়ে বলল, আই এম তুষার, আপনি? পূর্ণতা কটমট করে চেয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনার নাম জানতে চেয়েছি? তুষার থতমত খেয়ে বলল, জি না, কিন্তু আমি বললাম। ৫-৬ ঘন্টা একসাথে জার্নি করব, পাশাপাশি বসে থাকবো, কিন্তু পরিচিত হব না, ব্যাপারটা কেমন না? ধরেন হঠাৎ একদিন আমাদের দেখা হয়ে গেল, তখন কি বলে সম্বোধন করব? পূর্ণতা বিরক্তিকর কণ্ঠে বলল, আমাদের কখনোই দেখা হবে না। আর হলেও আমি আপনাকে চিনব না। আপনার আমাকে চেনার প্রয়োজন নেই। আপনি মনে হয় অনেক বেশি ডিপ্রেশনে আছেন, তাই না? পূর্ণতা আর কোনো জবাব দিল না। রাগী দৃষ্টিতে একবার তুষারের দিকে চেয়ে অন্যদিকে তাকালো। এমনটা বাচাল মানুষের সাথে ওকে বসতে হলো। পূর্ণতা ফের অতীতে চলে গেল। ভিজে ভিজে বাসায় যেতেই পূর্ণতা মায়ের কাছে এক গাদা বকুনি খেলো। পূর্ণতার তখন মেজাজ গরম হয়ে আছে প্রভাতের সাথে ঝগড়া করে। আর ফুলগুলো সব নষ্ট হয়ে গেল। কে ওই লোকটা? তখন আর ওইটা মাথায় আসেনি ছেলেটা ওদের বাসায় কি করছে। পূর্ণতা মায়ের বকা তোয়াক্কা না করে রুমে চলে গেছে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, পরিবেশটা শীতল। ও গোসল করে ড্রেস চেঞ্জ করে নেয়। এখন এক কাপ চা খাওয়া দরকার। এই জন্য ও নিচে আসে, দেখে ভেজা পোশাকে প্রভাত সোফায় বসে আছে। ওর চোখ কপালে উঠে যায়। প্রভাতকে নিজেদের ড্রয়িং রুমে বসে থাকতে দেখে ও তেড়ে আসে প্রভাতের দিকে। আপনি আমার বাসায় কি করছেন? কোন সাহসে আমার বাসায় ঢুকেছেন? আম্মু কোথায়? বলে চিৎকার করে আম্মু বলে ডেকে উঠল। এদিকে প্রভাত পূর্ণতার চিৎকার শুনে বসা থেকে দাঁড়িয়ে গেছে। প্রভাত পূর্ণতার চিৎকারের শব্দে কানে হাত দিয়ে রেখেছে। পূর্ণতা চিৎকার করে একটানা আম্মু বলে ডাকছে। ভেতর থেকে ওর আম্মু ধমক দিল ওকে। পূর্ণতা চিৎকার থামিয়ে অপমানিত বোধ করে তাকালো প্রভাতের দিকে। দেখলো প্রভাত কানে হাত দিয়ে রেখেছে। ও চোখ ছোট ছোট করে বলল, আপনি কানে হাত দিয়েছেন কেন? প্রভাত কান থেকে আঙুল সরিয়ে বলল, যেইভাবে চিৎকার করছিলে কানের তালা ফেটে বয়রা হয়ে যেতাম। সেই ভয়ে এই পন্থা অবলম্বন করতে হলো। আপনার এত বড় সাহস, আপনি আমাকে আমার বাসায় দাঁড়িয়ে অপমান করছেন? পূর্ণতার মা রোজিনা বেগম এগিয়ে এসে বললেন প্রভাতকে, হ্যাঁ ভাইয়ের সাথে কথা বললাম, তুমি তাহলে ভাড়া থাকবে। প্রভাত বলল, জি আন্টি।
পূর্ণ, যা তো প্রভাতকে ওর রুমটা দেখিয়ে দিয়ে আয়। গতকাল যেই রুমটা পরিষ্কার করালাম ওই রুমে থাকবে, চাবিটা নিয়ে যা, আমার ড্রেসিং টেবিলের সামনেই রাখা আছে। পূর্ণতা আকাশ থেকে পড়ে বলল, হোয়াট? উনি আমাদের বাসায় থাকবে কেন আম্মু? জানো উনি কত বেয়াদব? আমি কত কষ্ট করে গাছে উঠে এতগুলো ফুল পারলাম, আর ওনার জন্য সবগুলো ফুল নষ্ট হয়ে গেছে। আমাদের বাসায় এসে আমাকে অপমান করছে, তুমি ওনাকে আমাদের বাসায় থাকতে দিচ্ছ? অসম্ভব, আমি ওনাকে কিছুতেই আমাদের বাসায় থাকতে দেব না। এই যে বের হন আমাদের বাসা থেকে, এক্ষুনি বের হন বলছি। উত্তেজনায় পূর্ণতা গাছে ওঠার কথাটা বলে দিয়েছে। রোজিনা বেগম মেয়ের দিকে কটমট চোখে তাকিয়ে বললেন, তুই আবার গাছে উঠেছিলি? পূর্ণতা নিজের কথায় নিজেই ফেঁসে গেছে বুঝতে পেরে আমতা আমতা করতে লাগলো। রোজিনা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? তাড়াতাড়ি সরি বল, আর আমি যা বলছি তাই কর, বেয়াদব মেয়ে। মা রেগে আছে বুঝতে পেরে পূর্ণতা আর মায়ের ধমকের উপরে কথা বলল না, কিন্তু ভেতরে ভেতরে রাগে ফেটে যাচ্ছে। পূর্ণতা ওর মায়ের দিক থেকে চোখ সরিয়ে আগুন দৃষ্টিতে তাকালো প্রভাতের দিকে, তারপর গজগজ করে চলে যাওয়া ধরলো। রোজিনা বেগম প্রভাতের দিকে তাকিয়ে লাজুক কণ্ঠে বললেন, ওর কথায় কিছু মনে করো না প্রভাত, ছোট তো, বোঝে না কোথায় কি বলতে হয়। এক বাপের এক মেয়ে তো, এজন্য মাথায় 100 ডিগ্রি রাগ। দেখো না কেমন চ্যাটাং চ্যাটাং করে কথা বললো, বাবাকে দেখে একটু ভয় পায় কিন্তু তাকে তো কাছেই পায় না। সে তো তার কাজ নিয়ে ব্যস্ত, আমি যতই রাগ ধমক দেই না কেন এই মেয়েকে শোধরাতে পারি না। চলো আমি তোমাকে রুম দেখিয়ে দিচ্ছি। প্রবলেম নেই আন্টি। রোজিনা বেগম রুমে চলে গেল চাবি আনতে। অল্প বয়সী মেয়েদের রাগটা একটু বেশি থাকে, এরা বোঝে কম, চিল্লায় বেশি। প্রভাত সিঁড়ির কাছে পূর্ণতাকে দাঁড়িয়ে থাকতে দেখে ওকে শুনিয়ে শুনিয়ে বলল। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে পূর্ণতা প্রভাতের কথা শুনে রাগে অগ্নিমূর্তি ধারণ করলো। পূর্ণতা রুমে এসে ঠাস করে দরজা আটকে দিল। রুমে এসে রাগে চিৎকার করে উঠল, আম্মু কিভাবে ওর নামে বদনাম করলো একটা বাইরের বেয়াদব ছেলের কাছে। নিজের মেয়ের প্রতি কোনো ভালোবাসা নেই, কিভাবে ওকে অপমান করলো ছেলেটা, ওদের বাসায় এসেছে আর ওকেই সামনে অপমান অপদস্থ করে যাচ্ছে, আর ও কিচ্ছুটি করতে পারছে না। রোজিনা বেগম প্রভাতকে দুপুরের খাবার ওদের সাথে খেতে বললেন, কারণ যে বৃষ্টি, এই অবস্থায় বাইরে যাওয়া সম্ভব নয়। আর প্রভাত সাথে করে একটা ব্যাগ এনেছে, যাতে শুধু নিজের প্রয়োজনীয় জামা কাপড় ও বই খাতা নিয়ে এসছে। প্রভাত রুমে এসেই ফোনটা অন করে চার্জে বসালো, আর নিজের ভেজা পোশাক পরিবর্তন করে নিল। শীতে চামড়া সাদা হয়ে গেছে, অনেক সময় ধরে ভিজেছিল। দুইটা হাঁচিও দিল। প্রভাত ল্যাপটপ বের করে ভালো করে মুছে নিল, যদি পানি যায় সর্বনাশ হবে। ব্যাগে কয়েকটা বিস্কুট ছিল, একটা ছিঁড়ে কামড় দিতে লাগলো, কারণ সকাল থেকে না খাওয়া 1 কাপ চা ব্যতীত আর কিছুই খাওয়া হয়নি। প্রভাত পড়ালেখার জন্য ঢাকা এসেছে, স্টুডেন্ট ভালো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, কিন্তু লোক না থাকায় হোস্টেলে সিট পায়নি, এজন্য এই বিলম্ব পদ্ধতি। ভাড়া ছাড়া প্রভাত থাকবে না। ঢাকা শহরে নিজের আপন কেউ না থাকলেও নিজেদের এলাকার মোটামুটি ভালো পরিবারের ছেলেও। প্রভাত ল্যাপটপে কিছু করছে আর বিস্কুট খাচ্ছে, তখন দরজায় নক না করে রুমে প্রবেশ করলো পূর্ণতা। পূর্ণতাকে জোর করে ধমক দিয়ে পাঠিয়েছে এখানে, প্রভাতকে খেতে রাখতে পাঠিয়েছে রোজিনা পূর্ণতাকে। পূর্ণতা সোজা রুমের ভেতরে গিয়ে কোমরে হাত দিয়ে বলল, আপনি তখন কি বলছিলেন যেন? প্রভাত ল্যাপটপ অফ করে সোজা হয়ে ওর দিকে তাকিয়ে বলল, কি বলছিলাম? সাধু সাজবেন না, আমি কিন্তু সব শুনেছি। শুনলে আবার আমাকে জিজ্ঞেস করছেন কেন? নাকের পাটা ফুলিয়ে পূর্ণতা বলল, আমার বাসায় এসে আমাকেই পাল্টা প্রশ্ন করছেন? দয়া করে থাকতে দিয়েছি তাই মাথায় উঠে বসবেন, তাই না? আমি তো তোমার কাছে দয়া চাইনি, আমি ভাড়া দিয়েই থাকবো, আমাকে টাকার গরম দেখাচ্ছেন? কই না তো। এতই যেহেতু টাকা, তাহলে এখানে থাকছেন কেন? চলে যান, আমাদের বাসায় আপনার মতো বেয়াদব ছেলের কোনো জায়গা নেই। রাগে পূর্ণতার ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে। রীতিমতো এই ছেলেটা ওকে অপমান করছে, মা এই বেয়াদব ছেলেকে খেতেও অফার করছে, আবার ওকেই ডাকতে পাঠিয়েছে। ও তাকে খেতে নয়, আজ বাসা থেকে তাড়িয়ে ছাড়বে। প্রভাত বিস্কুটের প্যাকেট থেকে আরও একটা বিস্কুট বের করে কামড় দিয়ে বলল, বিস্কুট খাবে? পূর্ণতা মুখটা হা করে বলল, এত অপমান করছি তাও আপনার লজ্জা লাগছে না এখানে থাকতে? আমাকে আবার বিস্কুট সাজছেন? অল্প বয়সী মেয়েরা দেখতেও যেমন সুন্দরী হয়, তেমনি রাগটাও মাথায় উঠে থাকে, এরা বোঝে কম, লাফায় বেশি। তুমি এখনো বাচ্চা, তোমার কথা ধরে বাসা থেকে চলে যাওয়ার মতো বোকা আমি নয়। বাচ্চাদের সব শুনতে হয় না বলেই প্রভাত ওকে রেখে নিচে নেমে এলো। পূর্ণতা কাঁদবে না হাসবে বুঝতে পারছে না, এই ছেলেকে বাসা থেকে এত সহজে তাড়ানো যাবে না। ভারী নির্লজ্জ ছেলে, এত অপমান করছে তাও যাচ্ছে না। পূর্ণতা বিছানা থেকে অর্ধেক বিস্কুটের প্যাকেট নিয়ে সেটা দুই হাতে মুচড়ে গুড়ি গুড়ি করে বিছানায় ফেলে চলে আসলো।